দেখছেন স্টার মেট্রো চ্যানেল। এই মুহূর্তে কিন্তু আমরা এসে পৌঁছেছি বিশেষ এক প্রতিবেদন নিয়ে। চতুর্থ দফার নির্বাচনের প্রচার শেষ, আর এই প্রচার শেষে আমরা আলোচনা করব এখন যে পূর্ব বর্ধমানের যে সিট, অর্থাৎ পূর্ব বর্ধমানের যে সিটের মধ্যে, তার মধ্যে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র পড়ে এবং বর্ধমান পূর্ব। কিন্তু আমরা মূলত আলোচনা করব বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র নিয়ে, যেখানে এই সিটে কি ফলাফল হতে পারে। আমরা একটা সার্বিক যে গত 2 মাস ধরে আমরা যে আলোচনা প্রচার চালালাম, এই প্রচারে, এই ক্যাম্পেনে কারাই বা এগিয়ে, একদম ভোটাররা কি বলছে, কিভাবে কোন বিধানসভা অনুযায়ী কারা এগিয়ে আছে, সেই নিয়ে আলোচনা। যা গতবারের কিন্তু এখানে যে সাংসদ ছিল যে এস আলুওয়ালিয়া, আমরা জানি তিনি কিন্তু এটা কিন্তু ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির একটি জেতা আসন। অন্যদিকে কিন্তু দেখা যাচ্ছে এবারে যে 2021 বিধানসভা, সেই বিধানসভা নিরিখে কিন্তু তৃণমূল কংগ্রেস অনেকটাই এগিয়ে, একটু আধটু না, অনেকটাই এগিয়ে। প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছে কীর্তি আজাদ, যিনি 83 বিশ্বকাপ জয়ী ক্রিকেটার এবং তার একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে, যা আপনারা সকলেই জানেন, আর জানানোর কিছু নেই। অন্যদিকে দিলীপ ঘোষ, যার হাত ধরে কিন্তু বঙ্গ বিজেপির একটা উত্থান আমরা জানি, প্রথমে 2টি এবং তারপরে 18টি সিট পেয়েছে এই পশ্চিমবঙ্গে। এই নিয়ে কিন্তু জোর প্রচার কিন্তু চালানো হয়েছে। এই প্রচারে কারা এগিয়ে, প্রথমে দেখব যে প্রচারে কিন্তু অবশ্যই তৃণমূল কংগ্রেস এগিয়ে। তার কারণ হচ্ছে আমরা জানি যে প্রচার যখন প্রার্থী ঘোষণার পরে কিন্তু প্রচার আরম্ভ হয়ে যায়, যেখানে একমাত্র দল তৃণমূল কংগ্রেস, যারা কিন্তু একবারেই তাদের 42টি আসনের প্রার্থী ঘোষণা করতে পেরেছিল। আর কোনো দল কিন্তু একসাথে 42টি আসনের প্রার্থী ঘোষণা করতে পারেনি পশ্চিমবঙ্গে। এই দিকটা একটু দেখার আছে। অন্যদিকে যে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের যে ভোটাররা, তাদের মনোভাব কী দেখুন। একদিকে যে জেতা আসন হলেও দেখা যাচ্ছে কিন্তু প্রচারের প্রভাব কিন্তু, যেটা আমরা দেখেছি গত 2 মাস ধরে প্রচার, সেই প্রচারে কিন্তু কোথাও দেখা যায়নি ভারতীয় জনতা পার্টিকে, অর্থাৎ প্রার্থী দিলীপ ঘোষ ছাড়া সেরকম কোনো আলাদা কিছু তাদের প্রচারের ঝাঁজ ছিল না। দিলীপ ঘোষ তার প্রচারে তিনি সাংবাদিকদের নিয়ে বৈঠক করেছেন, তার সঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন, তিনি কিছু গরম গরম ভাষণ দিয়েছেন এবং যার নিরিখে তিনি একটা মিডিয়ার আলোতে এসছেন। অন্যদিকে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ তার বিধায়কদের সঙ্গে নিয়ে বিভিন্ন সময় মেঘা র্যালি করেছেন, মেঘা প্রচার করেছেন এবং দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল কংগ্রেস সুপ্রিমো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেকেন্ড ইন কমান্ড, তারা কিন্তু এই লোকসভা কেন্দ্রে, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে কিন্তু বারংবার তারা কিন্তু প্রচার চালিয়েছেন এবং আলাদা আলাদা বৈঠক করেছেন, সকলের সঙ্গে আমরা দেখেছি। এছাড়াও মন্ত্রী আছে, আমাদের যে জেলা সভাপতি আছে, অর্থাৎ একাধিক কর্মী সমর্থক নিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে ভারতীয় জনতা পার্টির থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস অনেকটাই এগিয়ে আছে এই প্রচারে। কেননা দিলীপ ঘোষ কিন্তু বলা যেতে পারে 1 মাস পর থেকে প্রচারে তিনি নেমেছিলেন, তার আগে থেকে কিন্তু 1 মাস আগে থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু সেই প্রচারটা চালিয়েছে এবং মানুষের কাছে পৌঁছতে পেরেছে। ভোটের নিরিখে কিন্তু আমরা জানি যে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে কিন্তু বিভিন্ন জাতি উপজাতি, একদম মুসলিম ভোট থেকে আরম্ভ করে মহিলা ভোট, একদম গ্রামের ভোট থেকে আরম্ভ করে শহর, দেখা যাচ্ছে শহর কেন্দ্রিক ভোট একটা আছে, যেমন দুর্গাপুরের দিকটা আছে শিল্পাঞ্চলের ভোট। কিন্তু দেখা যাচ্ছে মানুষ কাকে বেছে নেবে। আমরা কিন্তু ভোটারদের সঙ্গে যেভাবে কথা বলছি, তাতে কিন্তু দেখা যাচ্ছে একটা দল কিন্তু যারা প্রচার চালাচ্ছে কিন্তু শুধুমাত্র উন্নয়ন নিয়ে, বিভিন্ন উন্নয়ন দেখি যে রাজ্যের যে লক্ষ্মী ভাণ্ডার থেকে আরম্ভ করে বিভিন্ন ভাতা দেখা যাচ্ছে, বিধবা ভাতা, কন্যাশ্রী, রূপশ্রী, তাদের ম্যানিফেস্টোতে যা আছে। এছাড়াও তারা এলে কি কি করবে আগামী দিন, যে বলেই দিয়েছে যে যাদের বাড়ি আটকে আছে আবাস যোজনা, সেই বাড়ি তারা বানিয়ে দেবে। অর্থাৎ একদিকে যেমন উন্নয়ন নিয়ে
তারা পৌঁছে গেছে মানুষের কাছে। অন্যদিকে কিন্তু যে ভারতীয় জনতা পার্টি প্রার্থী অর্থাৎ দিলীপ ঘোষ থেকে আরম্ভ করে তাদের রাজ্য নেতৃত্ব, বিরোধী দলনেতাও এখানে এসে তাদের কিন্তু ইস্যু হচ্ছে বিশেষ করে দুর্নীতির ইস্যু। এই প্রেক্ষাপটে মানুষ দুর্নীতির ইস্যু কতটা গ্রহণ করবে সেটা কিন্তু দেখার। এবং দেখা যাচ্ছে যে তারা কিন্তু কোনো রকম ম্যানিফেস্টো তারা এলে কি করবে, সরকারের মানুষের কি সুবিধা হবে কখনোই বলতে পারেনি। তারা দুর্নীতির ইস্যু নিয়ে সন্দেশখালীর ইস্যু তুলেছে, শিক্ষা দুর্নীতি তুলেছে, সেই নিয়ে কিন্তু তারা মোটামুটি একটা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছে। এতে মানুষ কতটা গ্রহণ করবে তাদের, এবং অন্যদিকে সরকার প্রকল্প নিয়ে যারা গেছে তাদেরকে কতটা গ্রহণ করবে, সবটাই কিন্তু আমাদের নজর রাখতে হবে 4 তারিখে। ঠিক আছে, 4 জুন আমরা কিন্তু হাতে যখন পাবো তখনই বোঝা যাবে কেন্দ্রের কিন্তু যা এই প্রচার দেখে এবং এই যে ভোট প্রক্রিয়া কিভাবে হবে তা দেখে, মানুষের কথা শুনে মানুষের কাছে পৌঁছে আমরা সাংবাদিকরা যেটুকু আজ করতে পারছি, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে কিন্তু জেতা সিট হলেও বিজেপির কিন্তু এবারে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখে পড়তে হবে। কারণ হচ্ছে এ ভোট কিন্তু 2000 যে আগের ভোট হয়েছে 19-এর ভোট নয়, এই ভোট কিন্তু অন্যরকম ভোট, যেখানে একটা রাজ্য রাজনীতিতে তোলপাড় হয়ে গেছে। গেল রব একটা জোট হয়েছে আলাদা, ইন্ডিয়া জোট, যেখানে সমস্ত শরিকরা এক হয়েছে এবং তারা কিন্তু এই যে রাজ্য জুড়ে অর্থাৎ রাজ্য স্তর থেকে বেরিয়ে গিয়ে দেশের যে একটা রাজনৈতিক প্রেক্ষাপট বদলাতে চায় সেই ভোট। এবং অন্যদিকে বলা যেতেই পারে এসএস আলুওয়ালিয়া যখন জিতেছিল তখন কিন্তু একটা হাওয়া ছিল, যেখানে বলা যেতে পারে মোদি হাওয়া। সেই মোদির হাওয়ায় মানুষ ভেবেছিল যে কিছু পাবে, যেখানে দুর্গাপুর শিল্পাঞ্চলে কিন্তু অনেকটা ভোটে তারা এগিয়ে গিয়েছিল। কারণ হচ্ছে দুর্গাপুর শিল্পাঞ্চলের মানুষ ভেবেছিল যেসব বন্ধ কারখানাগুলো আছে সেগুলো হয়তো খোলা হবে, কিন্তু যে বিধায়ী সাংসদ এসএস আলুওয়ালিয়া ক্ষেত্রে বিভিন্ন সময় পোস্টার পড়েছে আমরা দেখেছি, এবং দেখা গেছে যে বিভিন্ন সময় তার নামে পোস্টার, এবং তিনি তার সংসদের যে তহবিলের যে টাকা সেটি খরচা করতে পারেনি, সাধারণ মানুষের কাজ করতে পারেনি। এই দিকটা যেমন আমরা দেখছি, অন্যদিকে দেখা যাচ্ছে কিন্তু যে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা কিন্তু ঘরে ঘরে পৌঁছে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়ে। যে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে দেখা গেছে যে 100 দিনের কাজের টাকা পায়নি, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল 100 দিনের কাজের টাকা দিয়ে দেবো, সেটি দিয়ে দেওয়া হয়েছে। আবাস যোজনায় তারা বলে দিয়েছে যে আবাস যোজনায় তারা যদি ফিরে আসে, তারা যদি এই ভোটে ভালো রেজাল্ট করতে পারে, আবাস যোজনার টাকাও তারা মিটিয়ে দেবে। অন্যদিকে যে ইস্যুগুলো সন্দেশখালী নিয়ে নতুন ভিডিও আসছে, যেখানে তৃণমূল কংগ্রেসের চেষ্টা সেই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যে একটা যোগ সাযোগের অভিযোগ তারা আনছে তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে। অন্যদিকে এসব ইস্যু তো আছেই, তার সঙ্গে কিন্তু দেখা যাচ্ছে মহিলা ভোটার কিন্তু একটা বড় ফ্যাক্টর। মাইনরিটি যে মুসলিম ভোটার সেটাও একটা বড় ফ্যাক্টর একদম, যেখানে অন্যদিকে দেখা যাচ্ছে নন বেঙ্গলি ভোট সেটাও একটা ফ্যাক্টর। এতগুলো ফ্যাক্ট কিন্তু আছে বর্ধমান দুর্গাপুর লোকসভা। কিন্তু প্রথমেই আমি বলি যে মহিলা ভোটার, যেখানে দেখা যাচ্ছে তাদের প্রার্থী অর্থাৎ দিলীপ ঘোষের যে মহিলা বিদ্বেষী অভিযোগ তোলে তার একটা এফেক্ট পড়বে। তিনি কিন্তু সেটা বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছেই গিয়ে বলেন, তার একটা এফেক্ট হয়তো পড়তে পারে। অন্যদিকে লক্ষ্মীর ভাণ্ডারে কিন্তু টাকা বাড়ানো হয়েছে 500 থেকে 1000 থেকে 1200, অর্থাৎ এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে মহিলাদের একটা বিপুল জনসমর্থন যে তৃণমূল কংগ্রেসের, অর্থাৎ কীর্তি আজাদ কিন্তু এই মহিলা জনসমর্থন যেমন পাবে, অন্যদিকে দুর্গাপুর যে লোকসভা কেন্দ্র, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের যে আমরা যেটাকে ভারতীয় জনতা পার্টি হাতিয়ার করছে যে নন বেঙ্গলি ভোট, অর্থাৎ নন বেঙ্গলি ভোট যেটি দুর্গাপুর থেকে বেশি পরিমাণে পাওয়া গিয়েছিল দুর্গাপুরের দিকে, সেই ভোট কিন্তু এবারে কতটা পাবে তার আশা নেই। কারণ হচ্ছে এবার কিন্তু দুর্গাপুরের যেসব কলকারখানার কথা বলা হয়েছিল
যে বিদায়ী সাংসদ আলুওয়ালিয়া যেসব কথা তার নামে যে কথা তৃণমূল কংগ্রেস প্রচার করেছে, যে তাকে দেখা যায়নি, সাধারণ মানুষও সেই প্রচারে সামিল হয়েছিল যে তাকে দেখা যায়নি, বিভিন্ন সময় 5 বছরে তার দেখা পাওয়া যায়নি, তার তহবিলের টাকা খরচা করা হয়নি, এইরকমই অভিযোগ নিয়ে কিন্তু এবারে নন বেঙ্গলি ভোটের ক্ষেত্রেও কিন্তু বেশ খানিকটা পিছিয়ে থাকতেই হবে ভারতীয় জনতা পার্টিকে। অন্যদিকে যে 21 বিধানসভা ভোটের পরে কিন্তু যারা তৃণমূল কংগ্রেসের কথা আমি বলছি না, যারা ভারতীয় জনতা পার্টিটা করে 21 ভোটে কিন্তু অনেক ভারতীয় জনতা পার্টির কর্মী কিন্তু ভোটের রেজাল্টের পর তারা হয়তো বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, ভয়ে কাউকে অত্যাচার করা হয়েছিল, দেখা গেছিল তাদের পাশে কিন্তু ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে তারা কিন্তু পায়নি। অর্থাৎ গ্রামে গঞ্জের কর্মীরা কতটা নামবে, কতটা ভোট করাতে পারবে, সেটা কিন্তু একটা সংশয় থেকেই যাচ্ছে। অন্যদিকে বাদানুবাদ নিয়ে বলা যেতেই পারে, 2 প্রার্থীর কিন্তু বাদানুবাদ যথেষ্ট অন্যরকম। দিলীপ ঘোষ বাংলা বলে সাবলীল, তিনি কিন্তু বাংলা ভাষায় কখনো পুলিশকে আক্রমণ করছে, কখনো স্থানীয় বিধায়ক খোকন দাস থেকে আরম্ভ করে মানগোবিন্দ অধিকারী থেকে তাদেরকে তো আক্রমণ করছেই, অন্যদিকে আক্রমণ করছেন যারা ছোট ছোট স্তরের নেতা, ব্লক সভাপতি থেকে আরম্ভ করে সকলকে কিন্তু দিলীপ ঘোষ একটা পন্থা নিয়েছে, অর্থাৎ আক্রমণাত্মক যে পন্থা, সেই পন্থা কিন্তু তাতে দেখা যাচ্ছে যে কর্মী সমর্থকদের কতটা সাড়া পাওয়া যাবে। অন্যদিকে দেখা যাচ্ছে এই যে ভোট করাতে কিন্তু আরেকটা ফ্যাক্টর আছে, যেখানে এই ভোট করাতে কিন্তু আমরা দেখছি যে বিজেপির বিদায়ী যে বিজেপি থেকে বিতাড়িত নেতা শ্যামল রায়ের কিন্তু একটা যোগ দেখা যাচ্ছে, যেখানে দিলীপ ঘোষের সঙ্গে শ্যামল রায়, যে কিন্তু বর্ধমানের যে প্রাক্তন জেলা সহসভাপতি ছিলেন, যুব নেতা ছিলেন, সব পদেই তিনি ছিলেন, কিন্তু বিজেপি তাকে কিন্তু যে বর্তমান যে জেলা সভাপতি অভিজিৎ দা আসার পরেই কিন্তু তার সঙ্গে একটা দ্বন্দ্ব হয়, সেই দ্বন্দ্বের পরে কিন্তু তাকে বিজেপি থেকে বিতাড়িত করা হয়। কিন্তু দেখা যাচ্ছে দিলীপ ঘোষ কিন্তু আসার পরে কিন্তু শ্যামল রায় কিন্তু আবার নতুন করে প্রাসঙ্গিক হয়েছে, অর্থাৎ মেলামেশা করছে। তিনি বলছেন যে আমি দলের স্বার্থে বিতাড়িত হলেও আমরা ভোট করাবো, অর্থাৎ দেখা যাচ্ছে বিতাড়িত এক নেতার শরণাপন্ন হতে হয়েছে ভারতীয় জনতা পার্টিকে। সেখানে কানাঘুষো শোনাও গেছে যে অভিজিৎ রায়ের সঙ্গে দলের একটা দ্বন্দ্ব অন্তরে আছে, বিভিন্ন বিষয় তো আছেই। এবং তৃণমূল কংগ্রেসের সেখানে কিন্তু সকলে ছোট বড় নেতা তাদের দ্বন্দ্ব মিটিয়ে কিন্তু বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রকে তারা জেতাতে কিন্তু ঝাঁপিয়ে নেমেছেন। বর্ধমান দক্ষিণের বিধায়ক থেকে আরম্ভ করে জেলা যুব সভাপতি রাসবিহারী হালদার থেকে আরম্ভ করে ছাত্র পরিষদের নেতা স্বরাজ ঘোষ থেকে আরম্ভ করে এছাড়াও বিভিন্ন স্টার ক্যাম্পেনরা এসছেন এখানে কিন্তু ভারতীয় জনতা পার্টিকে পরাজিত করার জন্য। দফায় দফায় তারা বৈঠক করেছেন, যেমন তাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক করেছেন, সে জেলা স্তরের নেতারা কোহিনুর মজুমদার থেকে আরম্ভ করে যারা রাজ্য স্তরের নেতা বলা যেতেই পারে, মন্ত্রী স্বপন দেবনাথ তো আছেই, তিনি বর্ধমানের একদম নিজের ঘরের ছেলে, তিনি আসেন, এছাড়াও জেলা সভাপতি আছে। অর্থাৎ সাংগঠনিকভাবে কিন্তু এই মুহূর্তে কিন্তু বর্ধমান দুর্গাপুর লোকসভা কিন্তু অনেকটাই এগিয়ে বলা যেতেই পারে তৃণমূল কংগ্রেস, অর্থাৎ কীর্তি আজাদ তিনি কিন্তু অনেকটাই এগিয়ে। এই ভোটে 2019 ভোট, সেই প্রেক্ষাপট কিন্তু একদম অন্যরকম ছিল, এই প্রেক্ষাপট কিন্তু একদম অন্যরকম, যেখানে কিন্তু অস্তিত্ব বাঁচানোর লড়াই, অর্থাৎ কিছু ক্ষেত্রে বলা হচ্ছে যে দিলীপ ঘোষ লবি, সুকান্ত শুভেন্দুর লবি আলাদা, তারা কিন্তু ইচ্ছা করে মেদিনীপুর থেকে এখানে দিলীপ ঘোষকে পাঠানো হয়েছে, অর্থাৎ এতটা চাপ আছে। চাপ দুটো দলের ক্ষেত্রেই আছে, যেখানে বলা যাচ্ছে যে কীর্তি আজাদ দেখা যাচ্ছে যে বাংলা বলতে পারে না, তাকেও বহিরাগত বলা হচ্ছে। অন্যদিকে কিন্তু কাজটা কিন্তু তৃণমূল কংগ্রেসের কিন্তু সমস্ত বিধায়করাই কিন্তু একসঙ্গে মিলে করে, যেখানে দেখা যাচ্ছে যে দিলীপ ঘোষ
একদম যেখানে দেখা যাচ্ছে যে কীর্তি আজাদ নিজেও বলছে আমি বাংলা শিখে নেবো, আমি এখানেও থাকবো। অন্যদিকে দিলীপ ঘোষও বলছেন আমি কিন্তু চলে যাওয়ার জন্য আসিনি, 5 বছর বর্ধমানেই থাকবো। অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াই একদম বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে। প্রচারের পর প্রচারে কারা এগিয়ে, প্রচারে অবশ্যই শাসক দল এগিয়ে থাকবে, এটা বলাই বাঞ্ছনীয়। তারা প্রচার করেছে গ্রামে গঞ্জে, কিন্তু ভারতীয় জনতা পার্টির সংগঠন সেভাবে নেই। শহর কেন্দ্রিক যেখানে পার্টি করতে ভয় পায় কর্মী সমর্থকরা, সেখানে সংগঠন এখনও সেভাবে তৈরি করতে পারেনি। কিন্তু তৃণমূল কংগ্রেসের সংগঠন এই মুহূর্তে সর্বস্তরে ছড়িয়ে আছে। তাদের দুর্নীতির অভিযোগও যেমন পাহাড়, তাদের সংগঠনও খুব মজবুত। অর্থাৎ বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে যে সিট, যেখানে 18 লক্ষ ভোটার, বিধানসভার নিরিখে কিন্তু প্রায় 90,000-এর কাছাকাছি ভোটে কিন্তু এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে কিন্তু বলা যেতেই পারে 19-এর লোকসভায় কিন্তু 2000-এর কিছু বেশি ভোটে এইখানে জয়লাভ করেছিলেন সুরেন্দর সিং আলুওয়ালিয়া। অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াই, একদম বাকযুদ্ধ চলেছে 2 মাস ধরে। একদম বলা যেতেই পারে যে আমাদের নজরে আমরা যেভাবে লিখেছি, আমরা যেভাবে মানুষের কাছে পৌঁছেছি, আমরা যেভাবে দুপক্ষর মানুষের কাছে গেছি, যেভাবে প্রচার করেছি, যেভাবে মানুষ আমাদেরকে বলেছে, সেভাবে অবশ্যই এই সেট থেকে জিততে চলেছেন প্রায় 50,000 ভোটে কীর্তি আজাদ। এবং আপনারাও জানুন আপনাদের মতামত, সঙ্গে থাকুন, দেখতে থাকুন স্টার মেট্রো চ্যানেল। নমস্কার।